পালন করা, এই সব কিছুই কিন্তু আপনি করেছেন। কাজেই এইখানে এক্সিস্টেন্স অফ কোর্স অফ বিজনেস কিন্তু রেলেভেন্ট হয়ে যাবে, অর্থাৎ এই যে আপনার যে পুরা প্রক্রিয়াটা এটা কিন্তু তখন প্রাসঙ্গিক হবে। সে তার তার যে দাবি যে আমি চিঠিটা পাই নাই, সেই দাবিটার এগেনস্টে কিন্তু এই জিনিসগুলো, যে আপনার যে একটা ডাক রসিদ আছে সেই ডাক রসিদটা কিন্তু রেলেভেন্ট হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার আমরা একটু গুরুত্বপূর্ণ কিছুর দিকে যাচ্ছি। কিন্তু আমরা প্রিলিমিনারি আলোচনা, এগুলো সবই প্রিলিমিনারি আলোচনা। এখন আমরা আসতেছি একেবারে কোর কিছু জিনিসের দিকে, যেরকম তার ভিতরে একটা আছে অ্যাডমিশন বা স্বীকৃতি, যেটা সেকশন কত বলে, কততে অ্যাডমিশন আছে? 17। 17তে আছে। আচ্ছা, 17তে অ্যাডমিশন বলতে আমরা স্বাভাবিক দৃষ্টিতে কি বুঝি? অ্যাডমিশন স্যার এখানে স্বীকৃতি বা স্বীকার করা। আরেকবার একটু প্লিজ। স্বীকৃতি বা স্বীকার করা, কোন বিষয়ে বা কোন বিষয়ে স্বীকৃতি দিলাম। কোন বিষয়ে এক্সিস্টেন্স আছে এই বিষয়ে একটা সম্মতি প্রদান করা, সেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে। ওকে, আচ্ছা, হ্যাঁ, কথা সত্য যে 17 ধারা তাই বলে যে এনি স্টেটমেন্ট ওরাল অর রিটেন ফরম্যাট অথবা ডিজিটাল ফরম্যাট। দেখেন, ডিজিটাল আপনাদের সামনে বেয়ার একটা আছে সবার সামনে, বা ফোনে আছে, বের করেছেন? আচ্ছা, নতুনটা আছে, মানে নতুন 22 সালের সংশোধনের পরেরটা আছে? আচ্ছা স্যার। আচ্ছা, ওইখানে খেয়াল করবেন স্টার মার্ক দিয়ে লেখা আছে ডিজিটাল রেকর্ড, খেয়াল করেছেন? আচ্ছা স্যার, ডিজিটাল রেকর্ড মানে ওরাল অথবা ডকুমেন্টারি অথবা ডিজিটাল রেকর্ড। এই তিনটা জিনিস দিয়ে যদি কোনো ঘটনার স্বীকৃতি প্রদান করা হয় যে হ্যাঁ ঘটনাটার এক্সিস্টেন্স আছে বা এক্সিস্টেন্স নাই, সেটা অস্বীকৃতি হলো। কিন্তু দেখেন, একটা মামলায় কিন্তু পার্টি দুইটা, একজন বলছে যে দলিলটা কি, একজন বলছে দলিলটা বৈধ, আরেকজন বলছে অবৈধ। দেখা গেল দলিলটা বৈধ, তাহলে এই জিনিসটা কিন্তু একজনের জন্য অ্যাডমিশন আর একজনের জন্য ডিনায়াল ছিল, একজন কিন্তু ডিনাই করেছিল, কিন্তু এটাকে কিন্তু অ্যাডমিশন বলবো আমরা, কারণ এখানে এক পক্ষ স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ দলিলটা ছিল, দলিলটা সঠিক। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে অ্যাডমিশন কি। অ্যাডমিশন হচ্ছে তিনটা জিনিসের সমন্বয়, সেটা হচ্ছে ওরাল অথবা ডকুমেন্টারি অথবা ডিজিটাল রেকর্ড। এই সংক্রান্ত বিষয় দিয়ে যদি কোনো ফ্যাক্টিং ইস্যু অথবা রিলেভেন্ট ফ্যাক্ট নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয় যেটা ওইটার ঘটনার অস্তিত্ব বা অস্তিত্ব প্রমাণ করে, অস্তিত্বহীনতা প্রমাণ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডমিশন বলবো। তাহলে অ্যাডমিশনের উপাদান কয়টা? তিনটা স্যার। তিনটি স্যার। কি 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 কি? ওরাল, ওরাল একটা স্যার, রিটেন স্টেটমেন্ট একটা স্যার, আর হলো স্যার ডিজিটাল রেকর্ড স্যার। ডিজিটাল রিটেনটাকে আমরা ডকুমেন্টারি বলবো, ঠিক আছে না? জি স্যার। এই আর কি। ওকে, এখন এটা গেল অ্যাডমিশন। অ্যাডমিশন কি যে কেউ দিতে পারে? প্রশ্ন আসতে পারে, অ্যাডমিশন বুঝলাম, অ্যাডমিশন কি যে কেউ দিতে পারে? না, অ্যাডমিশন যে কেউ দিতে পারে না। অ্যাডমিশন কারা দিতে পারে? প্রশ্ন আসে, অ্যাডমিশন কারা দিতে পারে? এটা বলা আছে সেকশন 18-তে। কততে? 18-তে কয় শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে? আপনারা একটু মনে করবেন, মনে রাখবেন এই জিনিসগুলো। 18-তে 5 শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে। কয় শ্রেণী? 5 শ্রেণী। কে কে? মামলার পক্ষ 1 নাম্বার। 2 নাম্বার কে? মামলার পক্ষের এজেন্ট। ধরেন আমার একজন, আমি রাজশাহীতেও বিজনেস করি, এখানেও বিজনেস করি, ঢাকাতেও বিজনেস করি, আমি রাজশাহীতে আমার একজন প্রতিনিধি আছে, সেও যদি কিছু বলে সেটাও অ্যাডমিশন। ধরেন আমি মামলা করেছি কিন্তু রাজশাহীর আমার ওই প্রতিনিধি বলেছে, সেটাও কিন্তু অ্যাডমিশন। তাহলে প্রথম কি আসলো? মামলার পক্ষ অর্থাৎ বাদী বা বিবাদী। 2 নাম্বার কি আসলো? বাদী বা বিবাদীর এজেন্ট।
3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে আমরা হচ্ছে সিপিসির ওয়ার্ডার 1 রুল 8 আমরা একটা মামলা পাই। কি ধরনের মামলা সেটা বলতে পারবেন? প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। এই প্রতিনিধিত্বমূলক মোকদ্দমাটা কি? যখন অনেকের পক্ষ থেকে কতিপয় ব্যক্তি কোনো মামলায় বাদী বা বিবাদী শ্রেণীভুক্ত হয়। ধরেন আপনাদের সমাজের একটা রাস্তা নিয়ে মামলা, আপনাদের পুরা সমাজবাসীর পক্ষ থেকে একজনকে আপনারা রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করলেন, তাহলে এই জিনিসটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ স্যুট হয়ে গেল। এই রিপ্রেজেন্টেটিভের বলা কোনো কথা অ্যাডমিশন করতে পারে। 3 জন পাইছি আমরা। এরপরে আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে সকল ব্যক্তির ওই মামলার যে বিষয়বস্তু, প্রত্যেকটা মামলার একটা বিষয়বস্তু আছে না? প্রত্যেকটা মামলার একটা বিষয়বস্তু আছে। ধরেন একটা জমি জমা সংক্রান্ত একটা মোকদ্দমা। আচ্ছা, ধরেন ওটা হচ্ছে এজমালি সম্পত্তি, 5 ভাই মালিক, ঠিক আছে? 5 ভাই মালিক, এক ভাই আর এক ভাইয়ের নামে মামলা করেছে, তাহলে মামলার পক্ষ কিন্তু 2 জন। এক ভাই আর এক ভাইয়ের নামে মামলা করেছে, কিন্তু বাকি কিন্তু আরো 3 জন ব্যক্তি আছে, এবং তাদের কি ওই সম্পত্তিতে স্বার্থ আছে না? আচ্ছা স্যার, আছে। এই রকম কোন ব্যক্তি, অর্থাৎ স্বার্থ জড়িত আছে কিন্তু মামলার পক্ষ হয়তো নাই, এই রকম ব্যক্তি অ্যাডমিশন দিতে পারে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, আরেকজন আছে 5 নম্বরে বলা আছে তার কথা, মানে 5 নম্বর আরেকজন আছে 18 সেকশনেই বলছে। এখানে বলছে কি, যার থেকে, ধরেন আপনি আমার থেকে জায়গা কিনেছেন, কিনে সেটা নিয়ে মামলা করেছেন। হ্যাঁ, ধরেন আমি একটু একটা উদাহরণ দিই। ধরেন হচ্ছে একটা 5 শতকের একটা প্লট, ঠিক আছে? খুব ভালো একটা জায়গায় প্লট, যেটা এক্স ওয়াই এর থেকে কিনেছে। এক্স কিনেছে ওয়াই এর থেকে, তাহলে ওয়াই কি পূর্ববর্তী মালিক, তাই না? এক্স হচ্ছে, ওয়াই কিন্তু পূর্ববর্তী মালিক, বর্তমান মালিক কে? এক্স। যে দেশে কি করতেছে, দাবি করতেছে যে অ্যাকচুয়ালি এটা ওয়াই এর প্রপার্টি না, ওয়াই কি করেছে, তঞ্চকতাবশত বা কি বলবো, ফ্রডুলেন্টলি এই জমিটা এক্স এর কাছে বিক্রি করেছে, এই বলে একটা মামলা করে দিল। তাহলে এইখানে দেখেন, এক্স সম্পত্তিটা কার কাছে থেকে পেয়েছিল? ওয়াই এর থেকে, কিন্তু কিনেছে ওয়াই এর থেকে। তাহলে ওয়াই এর বলা কোনো কথা এইখানে কিন্তু রিলেভেন্ট হবে, অর্থাৎ স্বার্থটা যার থেকে পাওয়া গেছে, যার থেকে একটা স্বার্থ মামলার পক্ষগণ পেয়েছে, এইরকম কোন ব্যক্তির কোন বিবৃতি অ্যাডমিশন হিসাবে পরিগণিত হতে পারে। আমি কি বোঝাতে পারছি এই 5 শ্রেণীর ব্যক্তি কে কে? জি স্যার। স্যার 3 নাম্বারটা আরেকবার বলতেন স্যার। রিপ্রেজেন্টেটিভ ওইটা স্যার ওটা তো 2 নাম্বার স্যার, পক্ষের প্রতিনিধি। পক্ষের প্রতিনিধিটা বুঝতে চান, তাই তো? না স্যার, আমি বললাম যে স্যার আমার বইতে 4টা দেওয়া আছে, তো আপনি যে 5টা চারটা বলতে এখানে একটা জিনিস খেয়াল করবেন, পার্টি এন্ড এজেন্ট এই জিনিসটাকে আপনি যদি একসাথে ধরেন তাহলে 4টা। ও তাহলে ঠিক আছে স্যার। আমি বোঝাতে পেরেছি কিনা? জি স্যার। বেসিক্যালি এজেন্ট আর প্রিন্সিপালের ভেতরে কিন্তু তেমন কোনো তফাৎ নাই, মানে আইনের দৃষ্টিতে প্রিন্সিপাল যা করে সেটার জন্য প্রতিনিধি দায়ী, প্রতিনিধি যা করে সেটার জন্য প্রিন্সিপাল দায়ী। এই কারণে আইনের পরিভাষায় প্রিন্সিপাল আর মানে ওই পার্টি আর তার এজেন্টের ভিতরে কোনো ডিমার্কেশন করা হয় নাই। কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের বোঝার সুবিধার্থে এই 5 শ্রেণীর ব্যক্তির কথা বলছি। আমরা লেখার ক্ষেত্রেও 5 শ্রেণীর ব্যক্তি আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু বরং তাতে জিনিসটা আরো গোছালো। ওকে, তাহলে তার মামলার পক্ষ আর 2 নম্বরে হবে স্যার তার প্রতিনিধি, মামলার পক্ষের প্রতিনিধি, মামলার পক্ষ যারা আছে তাদের প্রতিনিধি। জি স্যার, বাদী বা বিবাদীর প্রতিনিধি। আচ্ছা, তাহলে আমরা একটু যে কোনো একজন যারা কথা বলছেন তারা ব্যতীত অন্য একজন, আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি একজনকে, গোলাম কিবরিয়া ভাইয়া, প্লিজ আপনি একটু বলেন যে হচ্ছে এই 18তে কয় শ্রেণীর ব্যক্তি এবং তারা কে কে অ্যাডমিশন দিতে পারে? 18তে স্যার হচ্ছে
অ্যাডমিশন দিতে পারে 5 শ্রেণীর ব্যক্তি এখানে উল্লেখ করেছে। ফার্স্ট হচ্ছে যে কোনো পক্ষ, আর দ্বিতীয়টা হচ্ছে ওই পক্ষের যারা এজেন্ট হিসাবে থাকবে ওই এজেন্ট, আর সেটা যদি কোনো রিপ্রেজেন্টেটিভ বিষয় হয়, রিপ্রেজেন্টেটিভ স্যুট বা এরকম হয়, তাহলে ওই রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি, এটা একটা পক্ষ। আর ওই মামলার বিষয়বস্তুতে যার কোনো স্বার্থ রয়েছে, সেটা মালিকানা স্বার্থ হতে পারে, পিকুনারি স্বার্থ হতে পারে। আর 5 নাম্বার হচ্ছে যে ওই যে বিষয়বস্তু হস্তান্তরিত হয়ে যে ব্যক্তি মালিকানা লাভ করেছে সে ব্যক্তি। না, লাস্টের ব্যাপারটা কিন্তু হলো না। লাস্টের জিনিসটা কিন্তু হলো না। যার থেকে ওই সম্পত্তিটা পাওয়া গেছে, অর্থাৎ পূর্ববর্তী মালিক, বর্তমান মালিক নয় কিন্তু। পূর্ববর্তী মালিক, বিষয়বস্তু পূর্ববর্তী মালিক, এটাই তো বোঝাচ্ছে। বিষয়বস্তুর পূর্ববর্তী মালিক, রাইট, খুবই সুন্দর। বিষয়বস্তুর পূর্ববর্তী মালিক লাভ করা হয়, জি জি, যাদের থেকে সাক্ষ্যতা লাভ করা হয়। এটা কি ভবিষ্যতে বিষয়বস্তু হতে যার স্বার্থ উদ্ভব হতে পারে? না না না, এটা ওই জিনিসটা। ওইটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, সেটা আলাদা জিনিস। যে যার থেকে ধরেন যে পরবর্তীতে যারা ধরেন একজনের বাবা মারা গেছেন, তার থেকে অন্যজন বা তার সন্তানরা পেয়েছে, এটা হচ্ছে এই যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, মৃত ব্যক্তির লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এই পরবর্তী মালিকরা। কিন্তু এখানে আমরা পূর্ববর্তী মালিকের কথা বলছি, অর্থাৎ যার থেকে সম্পত্তিটা পাওয়া গেছে বা সাক্ষ্যটা পাওয়া গেছে। পূর্ববর্তী মালিক আমরা এই জন্যই বলতেছি যে পূর্ববর্তী মালিক যদি ফ্রডুলেন্টলি একটা ফ্রড একটা বিষয় যদি অন্য কাউকে মানে মালিকানা হিসেবে হস্তান্তর করে, জি, এই জন্য পূর্ববর্তী মালিক এখানে ইয়ে হবে। স্যার আমরা কি পাওয়ার অফ অ্যাটর্নি বলতে পারি স্যার? পাওয়ার অফ অ্যাটর্নি, জি স্যার। পাওয়ার অফ অ্যাটর্নি ওয়ান কাইন্ড অফ এজেন্ট, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নির সাক্ষী এইখানে হচ্ছে মানে আমরা বলতেই পারি যে হচ্ছে সেটা অ্যাডমিশন হতে পারে, তাই না? পাওয়ার অফ অ্যাটর্নি করে আপনি কি করতে চান? আপনি আপনার অবর্তমানে বা আপনার অনুপস্থিতিতে একটা কোনো কিছু করবার একটা অথরিটি একজনকে দেন। এজেন্টও কিন্তু ঠিক সেই রকম একটা পাওয়ার এক্সারসাইজ করে, তাই না? জি স্যার। তাহলে পাওয়ার অফ অ্যাটর্নির সাক্ষীও কিন্তু অ্যাডমিশন হিসেবে গণ্য হতে পারে। খুবই চমৎকার একটা পয়েন্ট আপনি উঠায় ধরছেন। এটা আসলে কভার করে সবই, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি স্পেসিফিক ভাবে আমরা বলতে পারি যে আপনারা যখন এজেন্টের কথা বলবো তখন আমরা তার ভিতরে পাওয়ার অফ অ্যাটর্নি কথাটা মেনশন করে দিতে পারি। ওকে, তাহলে এই 5 শ্রেণীর ব্যক্তি ক্লিয়ার? জি স্যার। এখন আমরা 19টা একটু স্কিপ করে 20-এ একটু তাকাবো। সেকশন 20, আমরা 19-এ আসতেছি, 20-এ একটু তাকাই। 20-এ আরেক শ্রেণীর ব্যক্তির কথা বলতেছে যে এই ব্যক্তিও যদি কোনো স্টেটমেন্ট দেয় সেটাও অ্যাডমিশন হতে পারে। কেমন সেটা? কে সে? এই ব্যক্তিটা হচ্ছে এমন, ধরেন আমি আপনার কাছে একটা জায়গা বিক্রি করছি, আমি আপনার কাছে একটা জায়গা বিক্রি করছি, আপনি জিজ্ঞাসা বা বিক্রি করবো বলে স্থির করছি, আপনি বলছেন যে হচ্ছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ধরেন আমি হচ্ছে বিক্রেতা, আপনি ক্রেতা, ঠিক আছে? এটা মনে রাখেন, আমি বিক্রেতা, আপনি ক্রেতা। আপনি আমাকে বলতেছেন ভাই জায়গাটা কাগজপত্র সব ঠিকঠাক আছে তো, জায়গাটা বৈধ তো? আমি বললাম যে ভাই আমার থেকে শুনে লাভ নাই, আপনি হচ্ছে এক্সের থেকে শোনেন, এক্সের থেকে শোনেন। আপনি এক্সের থেকে শুনে সম্পত্তিটা ক্রয় করলেন, পরে দেখা গেল এই জিনিসটা নিয়ে ঝামেলা হলো, অ্যাকচুয়ালি সম্পত্তিটা আমার ছিল না। এখন আমি কিন্তু বলেছিলাম এক্স এর থেকে শোনেন, আমি একজন ব্যক্তিকে রেফার করে দিয়েছিলাম। মামলার পক্ষ যদি এমন কোন ব্যক্তিকে রেফার করে দেয় যে সে যে অপিনিয়ন দিবে সেটা আমার অপিনিয়ন হিসেবে বিবেচিত হবে বা সেটাই এই সংক্রান্ত ব্যাপারের মানে একটা বিবৃতি হিসেবে গণ্য হবে, তখন কিন্তু এই তৃতীয় ব্যক্তি যাকে আমি রেফার করছি যে আপনি অমুকের থেকে শুনতে পারেন, আপনি অমুকের থেকে জানতে পারেন, এই যে অমুক অর্থাৎ থার্ড পার্টি, এই থার্ড পার্সন, এই ব্যক্তিও কিন্তু অ্যাডমিশন দেওয়ার যোগ্য হবে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা টোটাল পাইলাম কত? 6 জন ব্যক্তি পাইলাম, 6 শ্রেণীর ব্যক্তি পাইলাম যারা অ্যাডমিশন দিতে পারে।
এখন দেখেন, আপনি যদি খুব লাইট একটা কোশ্চিন আসে, ধরেন রিটেন একটা কোশ্চিন আসলো যে আপনি অ্যাডমিশন কে কে দিতে পারে, আপনি বললেন যে 18 ধারা অনুযায়ী এই শ্রেণীর ব্যক্তি অ্যাডমিশন দিতে পারে, আপনার অ্যান্সার কিন্তু কমপ্লিট। আপনাকে কেউ বলতে পারবে না যে আপনি মানে আপনার অ্যান্সার সঠিক নয়, আপনার অ্যান্সার সঠিক, কিন্তু আপনি মার্ক কিন্তু কম পাবেন। যে ব্যক্তি এই 18 এবং 20 কে মেনশন করে লিখবে সে কিন্তু আপনার চেয়ে 1 মার্ক হলেও বেশি পাবে, ঠিক না? জি স্যার। কারণ তার অ্যান্সারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এই কারণে এই সব জিনিস মাথায় রাখবেন। কেবলমাত্র একটা সেকশন মেনশন করবেন না, সম্ভব হলে ওইটার সাথে রিলেটেড যে কয়টা সেকশন আপনার মনে পড়ে, যদি সেটা ভুল না হয়, মানে আপনার মনে সন্দেহ আছে এমন না, এমন গুলো আবার লিখবেন না যেটার ব্যাপারে আপনি যে হ্যাঁ এটা এটার সাথে রিলেটেড, কানেক্টেড। আপনি এই প্রত্যেকটা সেকশন যেগুলো মনে হবে কানেক্টেড সেগুলো আপনি অন্তত রেফার করে দিয়ে আসবেন। আপনি ওখানে প্রয়োজন নাই যে সবকিছু আপনি লিখবেন, সবকিছু লেখার সময়ও হয়তো হবে না, কিন্তু অন্তত আপনার খাতাতে যেন ওই সেকশনটার উদ্ধৃতি থাকে। ধরেন যে আপনি বললেন যে 5 শ্রেণীর ব্যক্তি পারে 18 ধারা অনুযায়ী, আপনি শেষে কি আপনি ধরেন যে আপনার সময় খুবই কম, আপনার হাত টেনে যেতে হবে, হ্যাঁ আপনি বলে আসবেন যে 20 ধারাতেও এই সংক্রান্ত একটা বিষয় আছে, বাস হয়ে গেল। এই জিনিসগুলোই মানে কিছু ব্যাপারে আপনাকে আগায় রাখবে মার্কেট দিক থেকে। রাইট। আমি বোঝাতে পারছি? জি 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 ভাই, স্যার আসলে এটা ভালো কথা একটা বললেন। আমরা এই মিজান আমি ভাইকে কিন্তু আমার ভাই ঘরে করে তো পরীক্ষা বলছি, দিই- এই জন্য না কোনো আমি সমস্যা পরীক্ষা নাই, দিছিলাম কোনো তো সমস্যা নাই। ওইভাবে ওই টেনে দিছিলাম আর কি, যেগুলো আনুষঙ্গিক আর কি, সময় কভার হয় না আসলে। ভালো আর কি, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আর কি। আমি এবার পরীক্ষা এই যে দিছিলাম তো। আপনারা হচ্ছে ওই যে হামিদুল হক স্যারের একটা বই আছে, আমি বলছি না সেটা আপনাকে পড়তে হবে, তবে ওই যে বিচার প্রক্রিয়া যে বইটা আছে সেটাতে খেয়াল করবেন হামিদুল হক স্যার বলতেছেন যে এই ব্যাপারগুলো আমরা দেখছি, এই ব্যাপারগুলো আছে। শেষে দেখবেন যে উনি খুব টেকনিক্যালি এই জিনিসগুলো বলে যায় যে অমুক অমুক ডিএলআর বা অমুক অমুক পিএলডি এই সংক্রান্ত ব্যাপারে কথা বলে, এটাও দেখা যেতে পারে। সে কিন্তু টেকনিক্যালি সবই আনলো কিন্তু লিখলো কিন্তু কম, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে ট্রিক্স, এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে হবে। ভালো তবে একটা দিক স্যার এটা। তবে ওই যে একটা কথা, একটাই সাবধান বাণী, যে যেটা মনে হবে না, যেটা ভুল হতে পারে সেটা কিন্তু লিখবেন না, সেটা দয়া করে লিখবেন না, বেশি লিখতে গিয়ে সেটা লিখবেন না। ওকে, আচ্ছা এরপরে আমরা আসি, তাহলে কারা অ্যাডমিশন দিতে পারে এই জিনিসটা ক্লিয়ার কি সবার কাছে? জি স্যার। ক্লিয়ার স্যার। ওকে, এরপরে আমরা আসি যে হচ্ছে এই সেকশন 19 এ বলা আছে পার্টির পজিশন। যে ব্যক্তি ধরেন যে কি বলবো, যে ব্যক্তি অ্যাডমিশন দিচ্ছেন, এই অ্যাডমিশন দেওয়া ব্যক্তির অবস্থান পরিষ্কার থাকতে হবে। কেমন সেটা? ধরেন আমি বলতেছি এজেন্ট, আমি বলতেছি রিপ্রেজেন্টেটিভ, আমি বলতেছি ইন্টারেস্টেড পারসন বা সাবজেক্ট ম্যাটারে ইন্টারেস্টেড পারসন, আমি বলতেছি থার্ড পার্টি, বলতেছি তো এগুলো কিন্তু সরাসরি কেউই কি মামলার পক্ষ? না, এগুলো কিন্তু কেউই মামলার পক্ষ নয়। তাহলে এই যে এজেন্ট, রিপ্রেজেন্টেটিভ, তারপরে হচ্ছে এই যে সাবজেক্ট ম্যাটার যার থেকে পাওয়া যায়, আর হচ্ছে ফ্রম হুইচ দ্য ইন্টারেস্ট ডিরাইভড, অর্থাৎ যার থেকে আমরা স্বার্থটা পেয়েছি, আবার হচ্ছে ওই যে থার্ড পার্সন যাকে আমরা রেফার করেছি, এই প্রত্যেকজন ব্যক্তির ক্ষেত্রে পজিশনটা মানে তার যে অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু পরিষ্কার হতে হবে যে সে এই শ্রেণীভুক্ত কিনা। এই শ্রেণীভুক্ত যদি না হয়, এদের অবস্থান যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি তাদের সাক্ষ্যটাকে বা তাদের বিবৃতিটাকে সেটা কিন্তু অ্যাডমিশন হিসেবে কাউন্ট করতে পারবেন না। আপনি ধরেন যে এক্স কে বলেছেন যে ভাই আমি তো ঢাকায় থাকি, তুমি এই যে রাজশাহীতে আমার পক্ষে আমার যে বাড়ি আছে এই বাড়িতে তুমি ভাড়াটা উঠাবা, মানে টাকা কালেক্ট করবা, আদায় করবা। এখন আপনি যে এই ব্যক্তিকে অথরিটি দিয়ে গেছেন, এই অথরিটিটা কিন্তু প্রমাণ করতে হবে তার, তাহলেই সে এজেন্ট হিসেবে বিবৃতি দিতে পারবে এবং সেটা অ্যাডমিশন হবে।
আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। কোনো কিছু বুঝতে না পারলে দয়া করে আপনারা সেক্ষেত্রে তো রেসপন্স তাকে, করবেন। লিখিত একটা ইয়ে দিতে হবে নাকি? লিখিত হতে পারে, আবার ধরেন যে ওরাল। আমরা তো হচ্ছে দেখেন, অথরিটি সবসময় যে লিখিত হয় এমন না। ধরেন যে আমি বলতেছি যে ওই যে আছে না অনেকে যে শহরে থাকে কিন্তু গ্রামের জমি জমা দেখার জন্য হচ্ছে একজনকে রেখে দেয় যে ভাই তুমি আমার জমি জমাগুলো দেখো, ফসলাদি উঠাও, এরকম করে না? তাদের সেখানে কিন্তু কোনো লিখিত কিন্তু কিছুই নাই। কিন্তু ট্রেডিশনালি কিন্তু ওই বর্গাদাররা তাকেই সম্পত্তিগুলো দিয়ে আসে বা তাকেই যে শস্যগুলো দিয়ে আসে, তাই না? এটা কিন্তু মানে সবসময় যে লিখিত হবে ব্যাপারটা এরকম না, কিন্তু তার পজিশনটা প্রমাণ হতে হবে যে হ্যাঁ সে এই কালেক্ট করার দায়িত্বপ্রাপ্ত, সে এই মামলা করবার দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ। সে তার এখানে স্বার্থ আছে, এই জিনিসটা প্রমাণ করতে হবে। প্রমাণ করে তারপরে তাকে বলতে হবে যে হ্যাঁ ভাই আমি এই যে জিনিসটা বলতেছি এটাকে অ্যাডমিশন হিসেবে তুমি নাও। ক্লিয়ার? জি স্যার। স্যার, যে যে প্রমাণ মানে যাকে দায়িত্ব দিবে সে প্রমাণ করবে নাকি যে দায়িত্ব দিবে সে প্রমাণ করবে? এখানে আসলে অবস্থানটা প্রমাণের দায়ভার। আপনার প্রশ্ন হচ্ছে এটা, অবস্থানটা প্রমাণের দায়ভার কার? ক্লিয়ার তাই না আপু? জি ভাইয়া। অবস্থানটা প্রমাণের দায়ভার কার? অবস্থানটা প্রমাণের দায়ভার সেই ব্যক্তির যে তাকে সাক্ষী হিসাবে হাজির করতে চায়। এরা কি সরাসরি মামলাতে, ধরেন একটা মামলা হয়েছে, এরা কি সরাসরি এসে কথা বলতে পারে আপনি যদি সাক্ষী হিসেবে তাদের কল না করেন? না। তাহলে আপনি যাকে কল করছেন সে কোনভাবে রিলেভেন্ট সেটা আপনাকেই প্রমাণ করতে হবে যে এই ব্যক্তিকে আমি এজেন্সি দিয়েছি বা এজেন্ট নিয়োগ করেছি বা রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করেছি, বা হচ্ছে সে এখানে স্বার্থ রক্ষা, মানে তার এখানে স্বার্থ আছে, অথবা তার হচ্ছে আমি তার থেকে সম্পত্তিটা পেয়েছি, অথবা আমি তাকে রেফার করেছি। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে যে ব্যক্তিটা যে যে এই অ্যাডমিশন অমুক ব্যক্তির থেকে নেওয়া যেতে পারে এরকম আমি যে বলছি, আমি যাকে ইন্ট্রোডিউস করাচ্ছি, ওই যে কি বলে যে সাক্ষীটাকে, মানে পার্টি তো অবশ্যই ইন্ট্রোডিউস করাবে। সো এটা পার্টিরই দায় যে ওই ব্যক্তির পজিশনটা আমাকে ক্লিয়ার রাখতে হবে যে সে সাক্ষ্য দেওয়ার বা অ্যাডমিশন দেওয়ার যোগ্য কিনা। জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপরে আমরা আসি। তাহলে এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার তো? 19 ধারা যে পার্টির অবস্থান পরিষ্কার হতে হবে, যে সে আসলে কোন পক্ষ থেকে আসতেছে বা কি বলতে চেষ্টা করতেছে, বা তার সে এই 5 শ্রেণীর ভেতরে পড়ে কিনা বা 6 শ্রেণীর ভেতরে পড়ে কিনা, তাই না? স্যার, যে স্বীকৃতিটা দিতে চাচ্ছে তার অবস্থানটা ক্লিয়ার করতে হবে, তাই না? জি, তার অবস্থানটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তার অবস্থানটা ক্লিয়ার করবে বাদী বা বিবাদী যে কোনো একটা পক্ষ, না শুধু বিবাদী করবে? না, যে তাকে কল করছে, উইটনেস হিসেবে যে তাকে কল করছে। আচ্ছা, সে ঠিক আছে। আমরা হচ্ছে যখন কি বলে, আমরা যখন হচ্ছে ওই যে সাক্ষীর যে লিস্ট প্রদান করি, সেইখানে কিছু ব্যক্তির নাম লেখা থাকে যাদের এগেনস্টে সমন যায়, তাই না? এখন ওইটা হচ্ছে পক্ষের সাক্ষী থাকে, আবার বিপক্ষের সাক্ষী থাকে। তাহলে আমার পক্ষের সাক্ষীর অবস্থানটা আমাকে প্রমাণ করতে হবে, আবার বিপক্ষ যদি কোনো সাক্ষীর লিস্ট দেয় তাহলে সেইখানে তাদের অবস্থানটা বিবাদী পক্ষকে বা বিপক্ষকে প্রমাণ করতে হবে। কথা কি ক্লিয়ার কিনা? জি, রাইট স্যার, ক্লিয়ার। মানে যে আনবে তাকেই বলতে হবে যে সে কেন আনতেছে। ওকে? জি, ওকে। আচ্ছা, এরপরে আমরা সেকশন 21 এ যাই। সেকশন 21 এ একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, অ্যাডমিশনের একটা মৌলিক শর্ত। একটা মৌলিক শর্ত বলা আছে এই 21 এ। 21 এ কি বলা আছে? অ্যাডমিশনটা অবশ্যই কি হতে হবে, যে ব্যক্তি মানে প্রদান করছে তার বিপরীতে যেতে হবে। আমি যদি বলি, ধরেন আমি পার্টি, আমি বাদী বা বিবাদী, আমি বাদী হয়ে বললাম যে এই ঘটনাটা আমি করি নাই, আমার এতটুকু কথা কি অ্যাডমিশন হতে পারে? আমি তো বলবোই যে হচ্ছে আমি করি নাই, তাই না? জি, এটা অ্যাডমিশন হিসেবে সম্পূর্ণ হলো না। সম্পূর্ণ হলো না, কারণ মৌলিক শর্তটা পালন হইল না।
কারণ অ্যাডমিশনের প্রথম শর্ত হচ্ছে যে বলবে তার এগেনস্টে যেতে হবে বা যার জন্য বলবে তার এগেনস্টে যেতে হবে। ঠিক আছে, যে ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে সে যদি পার্টি নিজে হয় তাহলে তার এগেনস্টে যেতে হবে, আর যদি সে কাউকে কল করে আনে তাহলে তার এগেনস্টে কথা বলতে হবে যে এই ঘটনাটা তার এগেনস্টে যেতে হবে, যে এই স্বীকৃতিটা অবশ্যই এগেনস্টে যেতে হবে। স্বীকৃতিটা যদি পক্ষে যায়, আমি যদি শুধুমাত্র বিবৃতি দেই যে অমুক আমাকে বলেছে বা অমুক আমাকে সাক্ষী হিসেবে ডেকে এনেছে, সে আসলে এই জিনিসটা করে নাই, এটা বললে হবে না। তার পক্ষে যাওয়া যাবে না, তার বিপক্ষে যেতে হবে। বিষয়টা কি একটু জটিল মনে হচ্ছে? জি স্যার। না স্যার, যে স্বীকৃতি দিয়ে দেবে সে হচ্ছে যে নিজের পক্ষে দিতে পারবে না, বিপরীত পক্ষে দিতে হবে তাকে। আচ্ছা, এখন একটা জিনিস, একটা কমন জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তি এটা কখনোই নিজেকে বাঁচায়া কি দেওয়া যায়? নিজেকে বাঁচায়া কখনোই আপনি দিতে পারবেন না। এবং এই জিনিসটা যদি নিজেকে বাঁচায়া যদি দেন তাহলে সেটা কনফেশনও হবে না, সেটা অ্যাডমিশনও হবে না। ওই যে আমরা কালকে একটা কথা বলেছিলাম যে ইনকালপেটরি আর এক্সকালপেটরি, নিজেকে জড়ায় আর নিজেকে বাদ দিয়ে। নিজেকে বাদ দিয়ে কি কনফেশন হয়? না, ওটা আইনগত ওটা আইনগতভাবে কনফেশন হয় না। ঠিক অ্যাডমিশনের ক্ষেত্রেও তাই, মানে নিজের এগেনস্টে যেতে হবে, পক্ষে যাওয়া চলবে না। তবে হ্যাঁ, কিছু শর্ত আছে যেখানে পক্ষে যাওয়া চলবে। সেই জিনিসগুলো এই 21-এর মধ্যেই বলা আছে। 21-এর পরের যে কয়েকটা 3টা প্যারা আছে, এই 3টা প্যারাতে সেই জিনিসগুলো বলা আছে। সেটা কি? তাহলে এতক্ষণ আমরা কি বললাম? এতক্ষণ আমরা এটা একটু কিন্তু মাথাতে একটু অন্যরকম মনে হবে। প্রথমে আমরা বলছি যে এগেনস্টে যেতে হবে, পক্ষে যাওয়া যাবে না। এটার সাথে কিন্তু এটা ম্যাচ করবেন না। দ্বিতীয় যে আমি কথাগুলো বলবো সেটা কিন্তু এটার সাথে ম্যাচ করবে না। এটা হচ্ছে জেনারেল রুল, যে পক্ষে যাওয়া যাবে না, বিপক্ষে আসতে হবে। বারবার এই অ্যাডমিশন আর হচ্ছে কনফেশনে একটা জিনিস খেয়াল করবেন, একটা ওয়ার্ড বারবার ইউজ করা হয়েছে, এগেনস্ট, অর্থাৎ বিপক্ষে। এগেনস্ট খেয়াল করবেন। কিন্তু এই ধারাটার এই যে সাধারণ যে নিয়মটা 21 ধারাতে বলা আছে, এই 21 ধারার বিপরীতে 21 ধারার মধ্যেই 3টা জিনিস বলা আছে যেখানে পক্ষে বলা যেতে পারে। সেটা কোন কোনটা আমরা একটু নোট করব। সেকশন এটা আমরা পরে বুঝবো পরে, কিন্তু কে বা কখন কোন মানে সার্কুমস্টেন্সে পারে সেটা আমরা পরে বুঝবো। কিন্তু এখন আমরা জানবো যে কে দেবে বা কখন সেটা রিলেভেন্ট হবে। এটা হচ্ছে প্রথমত 32 ধারায় যারা সাক্ষ্য দিতে পারে। 32 ধারায় কারা সাক্ষ্য দিতে পারে? 32 ধারায় এমন ব্যক্তি সাক্ষ্য দিতে পারে যার আদালতে উপস্থিত হবার কোনো সুযোগ নেই। আইদার সে ডেড, অথবা সে মানে এমন অবস্থায় থাকে যে মানে আদালতে আসা তার পক্ষে সম্ভব না, অথবা অন্য পার্টি তাকে ক্যাপচার করে রাখে। এই শ্রেণীর ব্যক্তি, তাদের পক্ষে কিন্তু কোর্টে সরাসরি এসে সাক্ষ্য দেওয়া সম্ভব না। 32-এ কি সরাসরি এসে সাক্ষ্য দেওয়া সম্ভব? 32-এর না, আচ্ছা 32-33-এ সম্ভব না, কিন্তু স্পেসিফিক্যালি এখানে 32-এর কথা বলা আছে, 33 এখানে বলা হয় নাই। তাহলে এই শ্রেণীর ব্যক্তি, ধরেন একটা ডাইং ডিক্লারেশন, 32-এর সেকশন কি আমরা ডাইং ডিক্লারেশন বলতে পারি কিনা? ডাইং ডিক্লারেশনের সেকশন না? জি, ডাইং ডিক্লারেশন সেকশন। ডাইং ডিক্লারেশন, এই যে ব্যক্তি ডাইং ডিক্লারেশন দিচ্ছে সে কি বেঁচে আছে মামলা চলমান অবস্থায়? না, সে কিন্তু বেঁচে নেই। এখন ধরেন একটা সিভিল মামলা হয়েছে, সিভিল মামলাতে বলা হয়েছে যে এই যে ডাইং ডিক্লারেশন দেওয়া ব্যক্তি বলে গেছে যে এই জমি আমি বা আমার বাবা দাদাদের। এটা কিন্তু সে তার পক্ষেই কথা বলছে, সে এটা কি তার বিপক্ষে গেল? না, বিপক্ষে গেল না। বিপক্ষে গেল না, কিন্তু এটা অ্যাডমিশন। বিপক্ষে কিন্তু গেল না, তারপরেও অ্যাডমিশন। এক্সেপশনটা বুঝতে পারছেন? জি স্যার। এই শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য কিন্তু আবার অ্যাডমিশন হতে পারে, যদিও সেটা পজিটিভ হয়। অ্যাডমিশন মানেই নেগেটিভ, মানে আমার বিপক্ষে যেতে হবে, আমি যেটা যে দিচ্ছে তার বিপক্ষে যেতে হবে। কিন্তু 32 ধারায় যারা সাক্ষ্য দেওয়া, 32 ধারার যাদের সাক্ষী বা 32 ধারাতে যাদের সাক্ষ্য রিলেভেন্ট করা হয়েছে, এমন ব্যক্তির কোনো বিবৃতি তার পক্ষে গেলেও সেটা অ্যাডমিশন হতে পারে। ওকে, তারপরে দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে, এটা আরেকটু জটিল। সেটা হচ্ছে যে
ধরেন আমি একটা এক্সাম্পলে আসি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে স্যার। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কি মুভ করছি তো এই কারণে হচ্ছে আমি ভাবছি যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, এখানে 2 নাম্বার যে ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই, সেটা খুবই ভালো হবে, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। সেটা হচ্ছে ধরেন এমন কিছু কাজ, আমরা এটাকে এভাবে বলতে পারি যে ধরেন একটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডারের, একটা অ্যাটেম্প টু মার্ডারের ঘটনা বা একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস, 307 ধারার মামলা, তাই না? 307 ধারার এই মামলাটা, 307, আমি কি ঠিক বললাম? জি স্যার। হ্যাঁ, রাইট। আচ্ছা, 307 ধারার মামলা। 307 ধারার মামলাতে কি করতেছে, যে ভিকটিম যে মামলাটা করেছে সে বলতেছে যে সে আমাকে ছুরি মেরেছে এবং তারপরে আমি প্রাণ ভয়ে, যাতে সে আমাকে দ্বিতীয়বার আঘাত না করতে পারে, আমি প্রাণ ভয়ে একটা জায়গায় গিয়ে আশ্রয় নিছি, পালাইছি, ঠিক আছে? বা আমি ওই মানে এলাকাটা ছেড়ে দিয়েছি। আমি ধরেন যে আমাকে অ্যাটাক করা হয়েছে জন্য বা আমাকে হিট করা হয়েছে জন্য আমি ওই এলাকাটা ত্যাগ করে অন্য এলাকা থেকে বসবাস করছি, এটা অ্যাডমিশন হতে পারে। কেন হতে পারে? এটা কিন্তু পক্ষে গেল, ঘটনার সাথে কিন্তু এটার মানে তার কথার সাথে, তার যে সে যে দাবি করেছিল যে আমাকে অ্যাটেম্প টু মার্ডার করা হয়েছে, এটার সাথে কিন্তু এটার কি এগেইনস্টে গেল এই বিবৃতিটা? না, এগেনস্টে যায়নি। এগেইনস্টে কিন্তু যায় নাই, কিন্তু পক্ষে গেছে কিন্তু। তাহলে কিন্তু আমাদের জেনারেল রুলের কিন্তু ভায়োলেশন হয়েছে, জেনারেল রুলের কিন্তু ভায়োলেশন হয়েছে, খেয়াল করবেন। কিন্তু এটাও অ্যাডমিশন। 2 নাম্বার যে প্রভিশনটা বা 2 নাম্বার যে এক্সেপশনটা, সেটা হচ্ছে এই ধরনের ঘটনা, অর্থাৎ যেটা হচ্ছে আপনার স্টেট অফ মাইন্ড, অর্থাৎ মানসিক অবস্থা, তৎক্ষণাৎ ধরেন যে আপনাকে হিট করছে, আপনার মানসিক অবস্থা তখন কেমন থাকবে? আপনার মানসিক অবস্থা থাকবে আমি খুব ভীত সন্ত্রস্ত, আমি খুব তটস্থ। তাহলে তার স্বাভাবিক আচরণ কি? আমি যখন ভীত সন্ত্রস্ত হবো আমি কি করবো? আমি পালাবো, অথবা আমি চিল্লাচিল্লি করব, হেল্প চাবো, তাই না? জি। তাহলে এইখানে বোঝেন স্টেট অফ মাইন্ড প্লাস একটা আচরণ, কন্ডাক্ট, এই দুইটা যদি একই লেভেলের হয়, কিন্তু যদি বিপরীত হয় যে ঠিক আছে আমাকে অ্যাটেম্প টু মার্ডারের কেস, ওকে, আমাকে হিট করছে, আমি ওইখানেই তার সাথে মানে সে যেখানে থাকে সেইখানে গিয়ে অবস্থান করতেছে, এটা কি ঘটনার সাথে মানে ঘটনার বাস্তবতার সাথে কি জড়িত? বাস্তবতার সাথে কি এটা যায়? না, যায় না, বাস্তবতার সাথে কিন্তু যায় না। কাজেই আমার স্টেট অফ মাইন্ড এবং আমার কন্ডাক্ট একই রকম হতে হবে। আমি যদি ভয় পাই তাহলে পালাবো, আমি যদি ভয় পাই তাহলে সাহায্য চাবো, আমি যদি অ্যাটাক করি তাহলে কি করব? তাহলেও পালাতে পারি। ধরেন আমি অ্যাটাক করেছি, তাহলেও কিন্তু আমি পালাতে পারি, কারণ আমি ভয় পাচ্ছি যে পুলিশ আমাকে এসে অ্যারেস্ট করবে। আমার কথা হচ্ছে স্টেট অফ মাইন্ড, বডি অর বডিলি ফিলিং যে আমরা পড়েছিলাম, সেই ঘটনার সাথে যদি কন্ডাক্ট একই রকম হয়, আচরণটা একই রকম হয়, প্রাসঙ্গিক হয়, তাহলে সেটাও অ্যাডমিশন হিসেবে নেওয়া যেতে পারে। সেটা পক্ষে কিন্তু গেল না, মানে বিপক্ষে কিন্তু গেল না, সবসময় কিন্তু বিপক্ষে যাচ্ছে না। ওই যে ওই ব্যক্তির অ্যাডমিশন যে হচ্ছে প্রাণ ভয়ে পালাইছে, এটা কিন্তু তার বিপক্ষে যাচ্ছে না, কিন্তু এটাও অ্যাডমিশন। যে তার উপরে অ্যাডমিশন কি? অ্যাডমিশন এটা যে হচ্ছে আমার উপরে আঘাত করা হয়েছিল, প্রাণনাশের জন্য আঘাত করা হয়েছিল। কথা ক্লিয়ার? জি। তাহলে এইখানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এইখানে মূল ব্যাপারটা দাঁড়ালো, একটা আমার স্টেট অফ মাইন্ড থাকবে, অর্থাৎ মানসিক অবস্থা থাকবে, এবং সেই মানসিক অবস্থার সাথে প্রাসঙ্গিক একটা কাজ দ্বারা যদি সেই মানসিক অবস্থার সমর্থন হয়, তাহলে সেই সংক্রান্ত বিবৃতি অ্যাডমিশন হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা হচ্ছে 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে বলছে, এটা ওই যে জেনারেল ট্রেডিশনাল যে কথাবার্তা সেটার মতোই, এখানে বলতেছে যে অ্যাডমিশন হিসেবে গণ্য নয়, কিন্তু এই যে প্রাসঙ্গিকতার যে 5 থেকে 55 নম্বর সেকশন, এই 55 নম্বর সেকশন পর্যন্ত যতগুলো প্রভিশন আছে এগুলোর কোনোটার সাথে কানেক্টেড। এই জিনিসগুলোও অ্যাডমিশন হিসেবে গণ্য হতে পারে, যদিও সেটা আমার এগেইনস্টে নাও যেতে পারে, আবার পক্ষে হয়তো গেল।
কিন্তু সেটাও অ্যাডমিশন হিসেবে ট্রিট হবে। এটার আসলে কোনো প্রয়োগ নাই, এটা আসলে ট্রেডিশনাল কথা। ঠিক আছে, এখানে বলতেছে নট আদারওয়াইজ, মানে হচ্ছে মানে এটা অ্যাডমিশন হবে না, বাট অন্যান্য রেলিভেন্ট প্রভিশনের মতো বা অন্যান্য রেলিভেন্সির মতো ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে পারে। এই জিনিসগুলো অ্যাডমিশনের মধ্যে পড়বে এবং এটা পক্ষে গেলেও পড়বে। তাহলে আমার এখানে মূল এক্সেপশন কয়টা? মূল এক্সেপশন কিন্তু 2টা। আমরা একটু একজন কি বলতে পারি যে এক্সেপশন 2টা কি বা এক্সেপশন 3টা কি? কখন অ্যাডমিশনটা পক্ষেও যেতে পারে? স্যার যেটা 3টা বললেন, 1 নম্বরে বলা হচ্ছে যে অ্যাডমিশনটা দিচ্ছে তার অ্যাডমিশনটা যদি ওই যে 32 ধারা অনুযায়ী সেটা যদি প্রাসঙ্গিক হওয়ার মতো হয় তাহলে সেটা প্রাসঙ্গিক। 32 ধারা যে 4 ধরনের ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক ওটা। আর 2 নম্বরে বলা হচ্ছে যে সেটা যদি স্টেট অফ মাইন্ড হয়, অর্থাৎ বডি এবং বডিলি ফিলিং জাতীয়, অর্থাৎ নিজের দৈহিক অবস্থা বা নিজের মানসিক অবস্থা জনিত কোনো যদি স্বীকৃতি হয় সেটাও প্রাসঙ্গিক। আর 3 নাম্বার হচ্ছে যে মানে এই 1 থেকে 55 মধ্যে যদি মানে ডিরেক্ট হচ্ছে স্বীকৃতিটা প্রাসঙ্গিক না, কিন্তু 5 থেকে 55 মধ্যে যদি কোনোটার সঙ্গে মিলে যায় তাহলে সেটাও প্রাসঙ্গিক। আচ্ছা, এইখানে আপনি ঠিক বলেছেন, টোটালি ঠিক বলেছেন, কিন্তু একটা জায়গায় মিস করেছেন। সেটা হচ্ছে বডিলি ফিলিং শুধু থাকলে চলবে না, সেটার সাথে একটা কন্ডাক্ট থাকতে হবে, আচরণ থাকতে হবে। ঠিক আছে, তখন কিন্তু পক্ষের বিবৃতিও অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। ওকে, জি আচ্ছা, এরপরে আমরা আসি সেকশন 22-এ। সেকশন 22-এ বলতেছে, এখানে একটা স্ট্রিক্ট প্রভিশন আছে। সেকশন 22-এ বলতেছে যে কন্টেন্টস অফ ডকুমেন্ট, একটা ডকুমেন্টের বিষয়বস্তু, এলিমেন্টস, ধরেন একটা দলিলে যা যা আছে, ধরেন একটা ডেথ সার্টিফিকেটে যা যা আছে, একটা বার্থ সার্টিফিকেটে যা যা আছে, অর্থাৎ ডকুমেন্টারি কোনো ব্যাপারে ওরাল অ্যাডমিশন আসসালামু আলাইকুম ভাই। কিন্তু দেওয়া যায় না। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ঠিক এটা আছে, ব্যস্ত, আমি ডকুমেন্টারি কোনো বিষয়ে ওরাল অ্যাডমিশন অ্যাডমিসেবল না। 2টা ক্ষেত্রে অ্যাডমিসেবল, যদি ওই ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমার সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার যোগ্যতা আছে এই ব্যাপারে। অর্থাৎ ওই যে আমাদের যে সেকেন্ডারি এভিডেন্সের যে 5টা মানে কোন কোন সার্কামস্টেন্সে সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যায়, সেটা যদি সে বলতে পারে যে হ্যাঁ এই 5টা বা 4টার ভেতরে আমার একটা সিচুয়েশন অবস্থান করছে, তাহলে সে ওরাল অ্যাডমিশন দিতে পারে। আবার আরেকটা জিনিস, যদি ওই ডকুমেন্ট নিয়ে এমন কথা হয় যে ডকুমেন্টটাই ফেক, তাহলে আমার তো আর ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে সেটা প্রমাণ করার সুযোগ নাই, আমাকে ওরাল অ্যাডমিশন দিয়েই বা ওরাল যে স্টেটমেন্ট সেটা দিয়েই কিন্তু প্রমাণ করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? জি স্যার, কেউ যদি দাবি করে ডকুমেন্টটা ফেক তখন ওরাল এভিডেন্স দ্বারা সেটা সুপ্রতিষ্ঠিত করতে হবে, যেটা সেকেন্ডারি Fake। এভিডেন্স। হ্যাঁ, আবার যদি সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার যোগ্যতা থাকে তাহলেও কিন্তু সে ওরাল, দেখেন আমি আপনাকে একটা আরেকটু ক্লিয়ার করি। একটা ডকুমেন্ট নিয়ে যে ওই যে ধরেন একটা দলিল সংশোধনীর মামলা, এর দলিল সংশোধনীর মামলা, সেইখানে কি বলা হচ্ছে, আপনি দলিল সংশোধনের মামলা করছেন, অপরপক্ষ বলতেছে দলিলটাই ফেক, অপরপক্ষ কি বলতেছে দলিলটাই ফেক। তাহলে কন্টেন্টস অফ ডকুমেন্ট নিয়ে এই মানে কি বলবো, দলিল সংশোধনের যে মামলা সেটা কি কন্টেন্ট না? একটা দলিলের কন্টেন্ট নিয়ে কথা বলে না? ধরেন দাগ ভুল, কপির নাম্বার ভুল, তাহলে কন্টেন্ট নিয়ে কথা বলতেছে। সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে কি, ডকুমেন্টারি কোনো ব্যাপার নিয়ে ওরাল অ্যাডমিশন কিন্তু দেওয়া যাবে না। তাহলে ডকুমেন্টের এগেইনস্ট ডকুমেন্টই আসা কথা ছিল, কিন্তু যদি এমন হয় যে আপনার মূল ডকুমেন্টটা হারিয়ে গেছে, তাহলে কি আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারেন না? মনে আছে, সেকেন্ডারি এভিডেন্স কিন্তু দিতে পারেন। তো তখন আপনি ওরাল অ্যাডমিশন দিতে পারেন। এটা যদি প্রমাণ না করতে পারেন যে আমি সেকেন্ডারি অ্যাডমিশন দেওয়ার অধিকারী, তাহলে কিন্তু আপনাকে বলবে না যে আপনি ওরাল অ্যাডমিশন দেন। আবার ধরেন যে আপনি যে দলিলটা সংশোধনের জন্য চাচ্ছেন, অপর পার্টি বলতেছে দলিলটাই ফেক,
তো দলিলটা ফেক, তাহলে এই জিনিসটা আবার ডকুমেন্টারি প্রমাণ দেওয়ার তো কোনো সুযোগ নাই। প্রমাণ যদি করতেই হয় তাহলে ওরাল এভিডেন্সে বা স্টেটমেন্টের ভিত্তিতে এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে হবে। কথা ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। তাহলে এই 22 ধারার প্রথম বিষয়টা কি, মূল বিষয়টা কি একটু বলবেন? মূল বিষয় স্যার, দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য জেনারেলি প্রাসঙ্গিক না। জেনারেলি প্রাসঙ্গিক না। কয়টা ক্ষেত্রে প্রাসঙ্গিক? অন্য কেউ বলবেন প্লিজ যে কয়টা ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং কোন কোন ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে স্যার। কোন কোন ক্ষেত্রে? একটা হচ্ছে স্যার যে যে দলিল বিষয়ে কোনো ব্যক্তি হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার অধিকারী, দিতে জি। পারে। আরেকটা হচ্ছে স্যার যে দলিলটি নিজেই প্রমাণ করবে যে হচ্ছে যে দলিলটি জাল নাকি সঠিক। জাল না সঠিক। তার মানে জেনুইননেস নিয়ে যদি, মানে আইনের ভাষা হচ্ছে জেনুইননেস ইন কোশ্চেন, অর্থাৎ দলিলের বৈধতা বা দলিলটা আসলেই মানে অরিজিনাল, অথেন্টিক না অথেন্টিক না, জাল, জি। এই জিনিসটা যদি কোশ্চিন আকারে আসে বা এই জিনিসটা নিয়েই যদি সংশয় থাকে, তাহলে ওরাল এভিডেন্স বা ওরাল অ্যাডমিশন দেওয়া যেতে পারে। এরপর তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে এটা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আসি 22A ধারা। 22A ধারা কি সবার সামনে আছে? 22A ধারা, এটা কিন্তু নতুন সংযোজন হয়েছে। 22A ঠিক সেম কথাই বলতেছে, কিন্তু কার ক্ষেত্রে? কথা কিন্তু সেম। 22 এবং 22 এর কথা কিন্তু সেম, কিন্তু 22A কাকে নিয়ে বলে? ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড নিয়ে 22A কথা বলে। সেটাতে কি বলতেছে? এখানে আর ওই যে সেকেন্ডারি এভিডেন্সের কথা বলা নাই, এইখানে বলা আছে যদি ডিজিটাল এভিডেন্সের অথেন্টিসিটি নিয়ে কোশ্চিন থাকে তাহলে ওরাল অ্যাডমিশন গ্রান্টেড। আমি ধরেন যে একটা পিডিএফ বা একটা ছবি আপনাকে ডিজিটাল ফরম্যাটে দিলাম, একটা ভিডিও, হ্যাঁ ধরেন যে একটা ভিডিও, মানে আপনার ধরেন যে XYZ একজন সরকারি কর্মকর্তা, সে কি করতেছে? ঘুষ নিচ্ছে এরকম একটা ফুটেজ আমি আদালতে সামনে নিলাম। এটা নিয়ে মৌখিক বিবৃতি দেওয়ার সুযোগ আছে বা মৌখিক সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে? জি জি, আরেকবার বলেন প্লিজ। স্যার ওই বিষয়ে যদি প্রশ্ন ওঠে, মানে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হবে তখন। মানে আরেকবার একটু প্লিজ, আমি একটু বুঝতে পারিনি, প্লিজ আরেকবার একটু বলেন কষ্ট করে। ডিজিটাল রেকর্ড বিষয় মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক নয়, কিন্তু ওইটা বিষয়ে যদি প্রশ্ন করে ওইটা ডিজিটাল রেকর্ডটা মিথ্যা, তাহলে তো স্যার প্রাসঙ্গিক হবে, মৌখিক তাহলে প্রাসঙ্গিক হবে, রাইট। তাহলে ধরেন যে আমি বললাম আমার ধরেন আমি ওই ব্যক্তিটা যার এগেইনস্টে ওই ফুটেজটা আসছে যে আমি ঘুষ নিচ্ছিলাম, আমি বললাম যে ওটা এআই জেনারেটেড। এখন তো এআই দিয়ে ভিডিও বানানো যায়, তাই না? জি স্যার। তো আমি বললাম যে ওটা এআই জেনারেটেড, তাহলে তাহলে ওটার অথেন্টিসিটি নিয়ে কি কোশ্চিন তোলা হলো না যে ওটা ওই ভিডিওটাই ফেক? জি। তখন ওটাকে খণ্ডন করবার জন্য আমি কিন্তু ওরাল এভিডেন্স দিতে পারি বা ওরাল অ্যাডমিশন দিতে পারি, ঠিক আছে? জি স্যার। ওকে, আজকে আমরা হচ্ছে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে 23, সেকশন 23। আমরা এটা পড়েই আজকে শেষ করব। সেকশন 23। সেকশন 23-এ কি বলছে? 23-এ বলছে যে সিভিল কেস কোনগুলো কেউ বলতে পারবে? দেওয়ানি প্রকৃতির যত সব মোকদ্দমা। না, দেওয়ানি প্রকৃতি সেটা বুঝলাম, সিভিল নেচার, স্যুট অফ সিভিল নেচার, ওকে বুঝলাম, কিন্তু সেই সিভিল নেচার তো কোনটা? সম্পত্তি এবং পদের অধিকার স্যার। সম্পত্তি এবং পদের অধিকার, স্যুট অফ সিভিল নেচার। এই স্যুট অফ সিভিল নেচার এরকম কোন মামলা, অর্থাৎ সিভিল মামলা, এই সিভিল মামলাতে কি বলা হচ্ছে? সিভিল মামলাতে অ্যাডমিশন প্রাসঙ্গিক নয়।
কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়? যদি পার্টিদের ভেতরে এরকম কোনো চুক্তি থাকে বা এরকম কোনো শর্ত থাকে যে এই সংক্রান্ত ব্যাপারে কোনো এভিডেন্স দেওয়া চলবে না, কোনো অ্যাডমিশন দেওয়া চলবে না, তাহলে আমরা সিভিল নেচারের কোনো মামলাতে অ্যাডমিশন নেওয়া যাবে না। বিষয়টা ভেবে দেখেন, আমি একটা উদাহরণ দিই। আমি বললাম যে হচ্ছে ধরেন সিভিল ম্যাটার কি একটা চুক্তি হতে পারে, তাই না? একটা চুক্তি হতে পারে না? ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা, ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা। আচ্ছা, ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলাতে যেহেতু এটা একটা চুক্তি নির্ভর মামলা বা চুক্তির উপর বেস করে, সেই চুক্তির একটা শর্ত ছিল এরকম যে ঠিক আছে ভাই, এটা যদি এই চুক্তির কোনো যদি ব্রিচ হয় এবং সেটা নিয়ে যদি কখনো মামলা পর্যায়ে যায়, তাহলে আমরা কিন্তু কোনো অ্যাডমিশন দেব না, অ্যাডমিশন দেওয়া যাবে না। সেটা আইদার ডকুমেন্টারি ভাবে হতে হবে অথবা অ্যাডমিশন কিন্তু দেওয়া যাবে না, স্বীকৃতি কিন্তু দেওয়া যাবে না, বা স্বীকৃতি সংক্রান্ত কোনো ব্যাপার এখানে আসবে না। কেউ যে বলবে যে অমুক চুক্তি করছে বা এটা হয়েছে ওটা হয়েছে, এটা বলা কিন্তু যাবে না। এটা একটা চুক্তিরই শর্ত, চুক্তিরই শর্ত কিন্তু। তাহলে এই মামলার ক্ষেত্রে আমরা কি অ্যাডমিশন নিতে পারবো? সেকশন 23 বলছে না, নেওয়া যাবে না, রিলেভেন্ট না। কারণ সিভিল নেচারের প্রত্যেকটা জিনিসই, আমরা কন্ট্রাক্টের ভেতরে কি বলেছি, কন্ট্রাক্টের ভেতরে একটা কথা আছে যে মানে পক্ষগণের ইচ্ছা কিন্তু চূড়ান্ত। পক্ষগণ যেটা ইচ্ছা করবে, পক্ষগণ যেটা কন্ট্রাক্টে রাখবে, সেটাকে ভায়োলেশন না করে আইন মানতে হবে। চুক্তিটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয় আইনের উপরে, মানে যদি সেটা বৈধ চুক্তি হয়। অবশ্যই বৈধ চুক্তি কিন্তু আইনের উপরে প্রাধান্য পায়। আমি বললাম যে ঠিক আছে ভাই, তোমার আর আমার এই দ্বন্দ্ব, এটা নিয়ে আমরা যেহেতু চুক্তি করছিলাম যে আমরা এটা নিয়ে অ্যাডমিশন দেব না, কাজে অ্যাডমিশন কিন্তু দেওয়া যাবে না। ওই ক্ষেত্রে অ্যাডমিশন কিন্তু অ্যাডমিসিবল হবে না। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট না, বাট এই জিনিসটা জেনে রাখা প্রয়োজন যে যদি স্পেসিফিকলি পার্টিদের ভেতরে, মানে মামলার বিবাদমান পক্ষদের ভেতরে এরকম কোনো চুক্তি থাকে যে এই সংক্রান্ত ব্যাপারে কোনো অ্যাডমিশন কোর্টে অ্যালাউড না, তাহলে কোর্ট সেইখানে কোনো অ্যাডমিশন নেবে না। এটা অবশ্যই নেচারটা কি হবে, সিভিল নেচারের মামলা হবে। ক্লিয়ার? কিরকম মামলা হতে পারে স্যার? জি, কোন মামলাটা কি সেটা? আমি ওই যে প্রথমে যেটা বললাম যে ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা, ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা, ও আচ্ছা আচ্ছা। বা অন্য কোনো সিভিল নেচারের মামলাও হতে পারে। এখানে মূল কথা হচ্ছে, আমি আসলে ব্রিচ অফ কন্ট্রাক্টের কথা বলেছি মানে সিভিল মামলা প্রসঙ্গে, কিন্তু যে কোনো সিভিল মামলাই কিন্তু এই 23 ধারা দ্বারা নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ যেখানে প্রপার্টি বা পদের অধিকার মানে নিয়ে কোশ্চিন করা হয়েছে। বিষয়টা ক্লিয়ার? জি, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আমরা 23